মহারাষ্ট্র পারলেও বাংলায় সেটা হয়ে উঠল না। বাংলায় ৬টি উপনির্বাচনে ৬টিতে হেরেছে বিজেপি। অন্যদিকে মহারাষ্ট্রে এককভাবে ১৩২টি আসন নিয়ে জয়লাভ করে একনাথ শিন্ডে সরকার তারা আবার সরকার গড়ার পথে এগিয়ে চলেছে। অথচ দেখুন, বাংলার মতোই মহারাষ্ট্রেও কিন্তু লোকসভা নির্বাচনে বিজেপি মুখ থুবড়ে পড়েছিল। মাত্র ১৮টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। আর আজকে এই বিধানসভা নির্বাচনে সেই বিজেপি সবাইকে অবাক করে দিয়ে ১৩২টি আসনে জয়লাভ করেছে। হঠাৎ কেন বিজেপির এই ভোট ব্যাংক বাড়ল বা এত প্রার্থী জিতল? যদি আমরা মহারাষ্ট্রে যেই নির্বাচন হয়েছিল, যে লোকসভা নির্বাচন, তার নিরিখে যদি দেখি, তাহলে কিন্তু দেখা যাবে বিজেপি এখানে খুব ভালো ফল করেছে। আর এই ফলের নেপথ্যে কারা? এই ভালো ফলের নেপথ্যে কে? এখানে কি একনাথ শিন্ডের ওই মহিলাদের অ্যাকাউন্টসে টাকা দেওয়া, সেটা মোদিবাজি বাটেঙ্গে তো মারেঙ্গে বা এক সাথ হ্যায় তো সব কুছ হ্যায়, মোদির এই যে স্লোগান, এগুলি কি কারণ? তথ্য যেটা বলছে যে এই বিজেপির সাফল্যের পেছনে রয়েছে আরএসএস। আরএসএসের সক্রিয় ভূমিকার জন্যই বিজেপি আবার মহারাষ্ট্রে মাথাচাড়া দিয়ে উঠেছে। লোকসভা নির্বাচনে আরএসএস নিষ্ক্রিয় ছিল, তার ফল হাতে নাতে পেয়েছে। আবার বিধানসভায় আরএসএস সক্রিয় হয়েছিল, তার ফলও বিজেপি পেয়েছে। প্রায় ৬০,০০০ বৈঠক করেছে, যেটা জানা যাচ্ছে প্রায় ৬০,০০০ বৈঠক করেছেন আরএসএসের কর্মী, তাদের নেতারা। প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে তারা ভোট দেওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেছে এবং প্রচুর পরিমাণে ভোট পড়েছে, যে কারণে তার ফলাফল বিজেপি তার সফলতা পেয়েছে বিজেপি। এবং বিজেপির এই যে সাকসেস, অর্থাৎ তাদের এই যে সাফল্য, তার পেছনে যদি দেখা যায় তাহলে সবথেকে বেশি যাদের ভূমিকা, সেটা হচ্ছে আরএসএসের। এছাড়াও আরও অনেকগুলি কারণ আছে। হিন্দুত্বের কারণ রয়েছে, লড়কি বাহিন মহিলাদের খাতে টাকা দেওয়া রয়েছে, কিন্তু সব কিছুকে ছাপিয়ে আরএসএস যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল মহারাষ্ট্রে, তার ফল এই বিজেপি মহারাষ্ট্রে যে বিধানসভা, সে বিধানসভা নির্বাচনে পেয়েছে। পারিবারিক যে দলগুলি, সেগুলি ধূলিসাৎ হয়ে গেছে। উদ্ধব ঠাকরে, বালাসাহেব ঠাকরের যিনি ধ্বজা নিয়ে ছুটছিলেন, তার হাত থেকে আগেই কেড়ে নিয়েছিলেন একনাথ শিন্ডে। এবার সরাসরি দুজনের সম্মুখ সমরে নেবে কার্যত একনাথ শিন্ডের কাছে তিনি পর্যদুস্ত হয়েছেন। অন্যদিকে দুই ভাইয়ের লড়াই এনসিপিতে, শরদ পাওয়ার এবং অজিত পাওয়ার, সেখানেও কিন্তু শরদ পাওয়ারের মতো দুধের রাজনীতিবিদ অজিত পাওয়ারের কাছে মুখ থুবড়ে পড়েছেন। এবং যেটা জানা যাচ্ছে, এই দুটো দলকে জেতানোর পেছনেও আরএসএসের একটা বড় ভূমিকা রয়েছে। কিন্তু এই আরএসএস কেন পশ্চিমবঙ্গে এতটা নিষ্ক্রিয়? অনেক কথা আমরা শুনতে পাই যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরএসএসের সখ্যতা দারুণ। 2024 যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে কার্যত আরএসএস একদম নিষ্ক্রিয় ছিল, যার ফল পেয়েছে তৃণমূল কংগ্রেস। মাত্র 12টি আসনে জয়লাভ করতে পেরেছে বিজেপি, এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস এককভাবে যে তারা যে আসনে জয়লাভ করেছে, সেটা তারা সম্ভবত নিজেরাও ভাবেনি। কিন্তু এর পেছনেও সেই আরএসএসের ভূমিকা। আরএসএস কতটা সক্রিয় হবে, তার উপরে কিন্তু বিজেপির ভোট ব্যাংক বা বিজেপির সাফল্য নির্ভর করে, সেটা চোখে আঙুল দিয়ে দিল মহারাষ্ট্র। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে আরএসএস কি ঠিক এভাবেই সক্রিয় হবে? দেখুন, 2026-এর ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস শাসক দল। যেহেতু শাসন ক্ষমতায় আছে, তাদের হাতে অনেক সুবিধা রয়েছে, সেই সুবিধাকে কাজে লাগিয়ে তারা ইতিমধ্যেই কিন্তু বৈঠক করেছেন, কোর কমিটির বৈঠক করেছেন এবং সংগঠনের রদবদল করবেন, এরকম একটা সম্ভাবনাও দেখা দিয়েছে। অন্যদিকে বিজেপির বঙ্গ বিজেপিতে কে সভাপতি হবে, রাজ্য সভাপতি হবে, তাই নিয়ে এখনও ঘুষোঘুষি চলছে। কেউ বা শুভেন্দুর নাম করছে, কেউ বা দিলীপ ঘোষের নাম করছে, কেউ বা আবার সুকান্তকে রেখে দেওয়ার পক্ষে রায় দিচ্ছেন, ইত্যাদি নানাভাবে এই বিজেপির বঙ্গ বিজেপির যে রঙ্গ, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এই সব দেখে মুচকি হাসছে শাসক দল তৃণমূল কংগ্রেস, কারণ তাদের পকেটে যে ভোট, তাদের যে ভোটার, সেই ভোটারদের
আর নতুন করে কিছু তাদের দেওয়ার নেই। তারা জানে যে তারা যা দিচ্ছে তাতেই তাদের ভোট ব্যাংক পূর্ণ হয়ে যাবে। এখানে 27% সংখ্যালঘু ভোট অর্থাৎ মুসলিম ভোট, সেই ভোটের একেবারে প্রায় ধরতে গেলে 98% ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষেই যাবে, তারা ধরেই নিয়েছে। বাকি যে ভোটগুলি আছে তাতে মহিলাদের খাতে বিভিন্নভাবে যে সামাজিক প্রকল্প এবং অনুদান খাতে যে টাকা, সেই টাকার বিনিময়ে তারা সেই ভোট আদায় করে নেবে, এমনটাই তারা মনে করছে। উল্টো দিকে প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিজেপির অবস্থা একেবারেই না বলার মতো। বিজেপির কোনো নেতা এখনো পর্যন্ত তারা তৈরি করতে পারেনি যে মমতা ব্যানার্জির সঙ্গে চোখে চোখ রেখে বা তৃণমূল কংগ্রেসের সাথে দাঁতে দাঁত চেপে তারা লড়াই করতে পারবে। যদিও যারা রাজনৈতিক বিশেষজ্ঞ তারা বলেন যে বিজেপি একটি সর্বভারতীয় দল, তাদের হাইকমান্ড অর্থাৎ তাদের কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় নেতৃত্ব যা বলবে, বলা ভালো অমিত শাহ এবং নরেন্দ্র মোদী যা বলবে সেভাবেই তাদেরকে চলতে হবে। কিন্তু এই বিজেপির ভোট ব্যাংক মূলত বা সাফল্য নির্ভর করছে তো আরএসএসের ওপরে। সে আরএসএস কি সক্রিয় হবে? আরএসএস যদি সক্রিয় হয় তাহলে মহারাষ্ট্রের মতো পশ্চিমবঙ্গ পাশার দান কিন্তু পাল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ওই যে আপনাদের বললাম যে আরএসএসের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সুন্দর সম্পর্ক, মধুর সম্পর্ক, তাতে আরএসএস কতটা এটা সক্রিয় হবে সেটা নিয়ে কিন্তু একটা সংশয় থেকেই যাচ্ছে। আমরা 2021 যে বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে আরএসএস তারা কিন্তু সেভাবে ভূমিকা নেয়নি, এবং যে কারণে 2024 যে লোকসভা সেখানেও কিন্তু আরএসএস যে নিষ্ক্রিয় ছিল তার আমরা ফল দেখতে পেরেছিলাম। বঙ্গ বিজেপির নেতাদের উপরে তারা অসন্তুষ্ট বলে জানা গেছে। কিন্তু শুধুই কি অসন্তুষ্ট, নাকি শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোথাও একটা মধুর সম্পর্কের জন্যই আরএসএস বারবার এখানটায় নিষ্ক্রিয় থাকছে। এটা আরএসএসের সংগঠনের তরফ থেকে বলতে পারবে, বিজেপির বড় বড় যারা নেতৃত্ব আছে তারা বলতে পারবে। তবে মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের মধ্যে ফারাক যদি গড়ে দিয়েছে তো আরএসএস গড়ে দিয়েছে। এখন 2026 আরএসএস এই মহারাষ্ট্রের মতোই কি সক্রিয় হবে? আবারও বলছি, যদি মহারাষ্ট্রের মতোই আরএসএস এখানেও সক্রিয় হয়, পশ্চিমবঙ্গে সক্রিয় হয়, তাহলে পাশার দান উল্টে যেতে পারে। আর না হলে 2026 যে বিধানসভা সেখানে তৃণমূল কংগ্রেস এই উপনির্বাচনের মতো প্রায় নীলে গেম দেবে অন্যান্য দলগুলিকে।